সৌভিক পিবিএস, এখানে গল্প নয়, বাস্তব শোনানো হয়। আজকের গল্প সেই 4 চোখ। বহুদিন পর অবিনাশ কাকুকে পাওয়া গেছে। খুদে দলটার 4-5 জন সদস্য একদম নাছোড়বান্দা। ভূতের একটা দারুণ গল্প তাদেরকে শোনাতেই হবে। আজ সন্ধ্যে থেকে যা মুষলধারে বৃষ্টি নেমেছে তাতে আর লেখাপড়ায় কারোর মন নেই, অবশ্য মন বসার কথাও না। মা অবিনাশ কাকুকে চা দিয়ে গেলেন। তিনি চায়ে চুমুক দিয়ে মাথা দোলাতে দোলাতে ভাবতে শুরু করলেন। আর খুদের দলটা অবিনাশ কাকুর এই অভিব্যক্তির মানে বুঝতে পারল। এর মানে হলো তার মাথায় জমাটি কোনো একটা নিশ্চয়ই গল্প ঘোরাফেরা করছেই। কিছুক্ষণ চুপ রইলেন কাকু। তারপর হঠাৎ অবিনাশ কাকু গম্ভীর স্বরে সবার উদ্দেশ্যে বললেন, বেশ বলতে পারি, কিন্তু রাতে যদি ভয় পাও বাচ্চাদনেরা, তাহলে সবাইকে খুব বকবো কিন্তু। সবাই মিলে অবিনাশ কাকুকে ঘিরে বসল। তিনি আরো একবার চায়ে চুমুক দিলেন। ঘটনাটা হলো কয়েকশো বছর আগের ঘটনা। অবিনাশ কাকুর দাদু বাবা রামরতন মুখার্জি ছিলেন গণেশপুর গ্রামের সেই সময়ের বিখ্যাত ডাক্তার। রামরতন বাবুর নামে এক ডাকে গণেশপুর ও বড়চৌগাড়ার আশেপাশের গ্রামের মানুষেরা চিনতেন। শুধু চেনাই নয়, তাকে নাকি দেবতার মতো পুজোও করতেন। রামরতন বাবু ছিলেন একজন সৎ, আদর্শবান, নিষ্ঠাবান পুরুষ। যেমন বিদ্বান তেমনই বুদ্ধিমান। বিনা পয়সায় তিনি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। এমনকি তিনি দুস্থ মানুষদের জন্য অনেক দান ধ্যানও করতেন। একদিন গঙ্গার পার হয়ে কয়েকজন লোক দুপুরবেলায় এলেন এক অসুস্থ রোগীর খবর নিয়ে। তখন রামরতন বাবু দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, এবং সেই দিন ছিল রামরতন বাবুর ছুটির দিন। ওনারা এসে দরজায় টোকা মারতে লাগলেন এবং বলতে লাগলেন, রামরতন বাবু, রামরতন বাবু আছেন? রামরতন বাবু, দরজাটা খুলুন। রামরতন বাবু, দরজাটা খুলুন। বলাই বাহুল্য, ওনারা যে রোগীর খবর এনেছিলেন তিনি ছিলেন এক মহিলা। বহুদিন থেকেই তিনি অসুস্থ। প্রথম দিকে সামান্য রোগ ভাবায় ক্ষণে ক্ষণে সেই রোগ দীর্ঘ আকার নিয়ে নেমেছে। ডাক্তার রামরতন বাবু রোগের বিবরণ শুনে ওনাদের মুখে সেই সময় কাজ চালানোর মতো একটা ওষুধ দিয়ে দিলেন এবং ওনাদেরকে বললেন, শোনো বাছারা, আমি বিকেলবেলায় রোগীকে দেখতে যাব, চিন্তার কোনো কারণ নেই। তখন রামরতন বাবু মনে মনে ভাবছিলেন, ছুটির দিনেও একটু শান্তি নেই, কিন্তু কি আর করা যাবে? ডাক্তার যখন হয়েছে, রোগী তো দেখতেই হবে। দুপুরের ঘুমের পর কোনো রকমে মুখে দুটো কিছু দিয়েই ছুটলেন খেয়াঘাটের উদ্দেশ্যে। তখন বিকাল 5টা, গ্রীষ্মের সময়। তখন ছিল
বৈশাখ মাসের শেষের দিক। অনেকক্ষণ থেকেই আকাশে মেঘ জমেছিল। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, শুরু হলো প্রবল ঝড়। কালবৈশাখীর শুকনো পাতা, গাছের আস্ত আস্ত ডাল, তারপর সদ্য রাজ্যের ধুলো প্রচণ্ড বেগে উঠতে লাগলো সব। নিমেষে চারিদিকে অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ চলল এমনই ভয়ানক ঝড়। রামরতন বাবু ভারী বিপদে পড়লেন। তিনি ভাবছেন, কি হবে এখন? এই ঝড়ের মধ্যে নৌকা পাওয়া তো অসম্ভব, আর পেলেও গঙ্গা পার হওয়া যাবে না। অথচ রোগীর কাছে তো আমাকে যেতেই হবে। একটা চালা ঘরের নিচে তখনকার মতো দাঁড়িয়ে পড়লেন তিনি। ঝড় কমতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তিনি জলে ভিজে নেমে পড়লেন রাস্তায়। কোনো ক্রমে রামরতন বাবু পৌঁছে গেলেন খেয়াঘাটে। আশপাশ জনমানব শূন্য। মাঝে মাঝে চোখ ঝলকানো বিদ্যুতের আলোয় নদীটাকে দেখে রামরতন বাবুর বুকের রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। রামরতন বাবু ফিরে যাবেন ভাবলেন, কিন্তু ফিরে যেতে ওনার মন চাইছে না। যতই হোক তিনি একজন ডাক্তার, আর ডাক্তার হয়ে সামনে মরণাপন্ন রোগীকে ফেলে এই অবস্থায় ফিরে যাওয়াও তো উচিত হবে না ওনার। এটাই উনি ভাবছিলেন। বৃষ্টি আরো বাড়তে লাগল। নিরুপায় হয়ে একটা অন্ধকারে দাঁড়িয়ে রইলেন। বয়স এখন ওনার 60-এর কাছাকাছি। তো সাঁতার দিয়ে গঙ্গা পার হওয়া তার পক্ষে সম্ভব নয়। ওষুধের বাক্সের মধ্যে জল ঢুকে গেলে আর এক বিপদ। শেষে ফিরে যেতেই মনস্থির করলেন রামরতন বাবু। পরে ঝড় কমলে তখন না হয় যাবেন, এটাই তিনি মনস্থির করলেন। খানিকটা চলে আসার পর রামরতন বাবুর মনে হলো কেউ যেন ডাকছে ওনাকে। থমকে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু কিছু শুনতে পেলেন না। কার ডাক? হয়তো তিনি ভাবলেন এটা তার মনের ভুল। কোনো কিছু না শুনতে পেয়ে আবার হাঁটতে লাগলেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু! এবারে কিন্তু ডাক্তারবাবু ডাকটা স্পষ্ট শোনা গেল। বিদ্যুতের আলোয় রামরতন বাবু একটা নৌকো দেখতে পেলেন। আশ্চর্য হলেন, এই অবস্থায় নৌকো এলো কোথা থেকে? এবারে 4 জন মানুষকেও এক ঝলকে দেখতে পেলেন উনি। তারা পাড়ের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে লোকগুলো এগিয়ে আসতে লাগলো। 4 জনই রামরতন বাবুর পরিচিত। মাঝি খেয়া পারাপার করে ওই ঝড় বৃষ্টির মধ্যে প্রণাম করল রামরতন বাবুকে। অনেকক্ষণ বৃষ্টির জলে হাত পা ভিজে ঠান্ডা হয়ে গেছিল। তাদের স্পর্শে রামরতন বাবু তার টের পেলেন। আমরা নৌকা নিয়ে আপনার জন্য এসেছি ডাক্তারবাবু। রোগীর অবস্থা খুব খারাপ, আপনাকে নিতেই এসেছি ডাক্তারবাবু। সে তো বুঝলাম, কিন্তু এই ঝড় জলে কিভাবে যাব? মাঝিরা বলল, চলুন না ডাক্তারবাবু, আমাদের চেয়ে আপনার প্রাণের দাম বেশি, আমরা ঠিক নিয়ে যাব। ওই ঝড় বৃষ্টির মধ্যেই মাঝিরা নৌকো দৌড়ালো। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল যেন এই ডুবে গেল, এই ডুবে গেল।
চারজনে মিলে অসম্ভব দক্ষতায় নৌকা এগিয়ে নিয়ে যেতে লাগল। কিছু পরেই ঝড় বৃষ্টির তাণ্ডব আরো প্রকাণ্ড হয়ে গেল। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে বিদ্যুতের আলোর ঝলকানিতে চারপাশ কিঞ্চিত দেখা যাচ্ছে, কিন্তু এইভাবে প্রকৃতির সাথে যুদ্ধ চালিয়ে এগোনো আর গেল না তাদের পক্ষে। মাঝি নৌকা থামালো। সবাই ফাঁকা মাঠের এক উড়ে ঘরে এসে উঠল। ধারের কাছে জনবসতিও নেই, শুধু ধু ধু মাঠ। ঘুরে ঘরে একটা হারিকেন ছিল, সেটা জ্বালিয়ে সবাই বসল খেজুর পাতা দিয়ে বোনা একটা মাদুর নিয়ে, কাঁচামাটির ওপর বিছানা করে, মাথায় খড়ের চাল, পাশে বাঁশের বেড়া দেওয়া ঘেরা বাড়ি। ডাক্তারবাবু বাক্স খুললেন এবং তা থেকে ওনার শুকনো কাপড় বের করলেন, যেটা দিয়ে ওনার গায়ের জল মোছার সামান্য একটু চেষ্টা করলেন। ঘরের ফাঁক ফোকর দিয়ে অদ্ভুত শব্দে বাতাস প্রবেশ করছিল। হারিকেনের আলোটাও খুব কাঁপছিল। এক মাঝি বলল, যদি অপরাধ না নেন ডাক্তারবাবু, একটা তামাক খাবেন? রতনবাবু তামাক খেতে বড়ই ভালোবাসেন। এমন সময়ে জমিয়ে তামাক খাওয়ার মজাটাই আলাদা। ডাক্তারবাবুর সম্মতি পেয়ে তারা তামাক সাজাতে লাগলেন। রতনবাবু ছিলেন সরল মনের মানুষ। তিনি প্রথম দিকে মাঝিদের সামনে একটু সংকোচ বোধ করছিলেন বটে, কিন্তু পরে গল্পগুজবের মধ্যে দিয়ে তিনি বেশ জমে উঠলেন। তিনি তার বিভিন্ন অভিজ্ঞতার কথা বললেন। এছাড়া মাঝিরাও বললেন বাঘের গল্প, ভূতের গল্প, নৌকা ডোবার ঘটনা। শুনতে ভালোই লাগছিল রতনবাবুর। এভাবে ঘন্টা পাঁচেক কেটে গেল। পকেট থেকে ঘড়িটা বের করে দেখলেন 12টা বাজে। আজ রাতে আর রোগীর বাড়ি যাওয়া সম্ভব নয়। বৃষ্টির জল অল্প কমলেও এই অবস্থায় হেঁটে বাড়ি যাওয়াও অসম্ভব। তবু যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন রতনবাবু। মাঝিরা বললেন, এখন বেরোনো ঠিক হবে না, আর একটু বসুন ডাক্তারবাবু। কিন্তু রামরতনবাবু বললেন, আর বসে থাকলে চলবে না। মাঝিরা বললেন, বেশ, চলেই যখন যাচ্ছেন বটে, তখন আর কিছু তামাক খেয়ে যান। দুটো হাতে মাঝিরা তামাক সাজাতে লাগলো। রামরতনবাবুর মন তখন বাড়ির দিকে, আর বসতে ইচ্ছা করছে না। মাঝিদের কথায় কান না দিয়ে তিনি বৃষ্টির জলে ভিজে বেরিয়ে পড়লেন। হঠাৎ বিদ্যুতের এক চমকানিতে রামরতনবাবুর চোখ ধাঁধিয়ে গেল। পরে বিকট শব্দে যেন পৃথিবী কেঁপে উঠল। তিনি চলার শক্তি হারালেন। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে তিনি মনস্থির করলেন, মাঝিদের কুটিরে ফিরে যাওয়াটাই ঠিক হবে। জলকাদার মধ্যে তিনি ছুটতে ছুটতে পৌঁছেলেন কুটিরে। দরজা ঠেলে ভিতরে মুখ বাড়িয়ে দেখলেন, কিছুই নজরে এলো না যে। ঘরে আলো নেই, তবে কি ওরা চলে গেল আমি চলে যাবার পরে? ক্ষণিক বাদে নজরে এলো হারিকেনের ক্ষীণ আলো। তার মনে ওরা ঘরেতেই আছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি গো, তোমরা আলো নিভিয়ে বসে আছো নাকি?
কেউ কথাও বলছে না, অথচ ক্ষীণ আগুন জ্বলছে। বাক্স থেকে একটা দেশলাই বার করে আগুন জ্বালালেন তিনি। অবাধ ক্ষণিক আলোয় দেখতে পেলেন চারজন বসে তামাক খাচ্ছে, একজনের হাতে আবার হুকো। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছ না যে? রাগ হয়েছে বুঝি? তোমাদের কথা ভেবে আমি যে আবার ফিরে এলাম। কোনো কণ্ঠস্বর কানে ভেসে এলো না। হুকোটা হাত বাড়িয়ে নিতেই এক অদ্ভুত কাণ্ড। একজনের গায়ের সাথে তিনি দেখলেন আরেকজনের সামান্য ছোঁয়া লাগতেই জলজ্যান্ত বসে থাকা চারজনেই মাটিতে গড়িয়ে পড়ল। রামরতন বাবুর সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘটনাটা বুঝতে আর দেরি হলো না ওনার। আচ্ছা, তখন সেই ভয়ঙ্কর বাসটা তাহলে এই কুটিরের উপরই পড়েছিল। সেই সময় টুকুর জন্য তিনি বেরিয়ে প্রাণে বেঁচে গেছিলেন। তিনি চারজন মৃত মানুষের সাথে বসে থাকতে আর পারলেন না। কম্পিত পায়ে বাক্স হাতে বেরিয়ে পড়লেন তিনি। আকাশে দুর্যোগ থেমে তারা পড়েছে। সামনে শুভঙ্কর মোড়লের বাড়ি। তিনি ঠিক করলেন ওখানে গিয়ে আজ বাকি রাতটুকু কাটিয়ে দেবেন। তিনি মাঠের উপর দিয়ে দৌড়াতে লাগলেন। অবশেষে শুভঙ্কর মোড়লের বাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং ওনাকে ডাকতে থাকলেন, বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? গম্ভীর গলায় ভেসে এলো, দাঁড়ান, দরজাটা খুলছে। শুভঙ্কর বাবু রামরতন বাবুকে দেখে নিশ্চিন্ত হলেন এবং ওনার খুবই ভালো লাগলো অনেকদিন বাদে রামরতন বাবুকে দেখতে পেয়ে। রামরতন বাবু বললেন, আজ রাতটুকু শুভঙ্কর আমাকে একটুখানি জায়গা দেবে? আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। অসময়ে বাড়িতে আসার কারণ জানলেন তিনি এবং ওনাকে ডাকলেন, আসুন, বাড়ির ভেতরে আসুন। কারণটা শুনতে শুনতে শুভঙ্কর বাবুর চোখ স্থির হয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকিয়ে রইলেন রামরতন বাবুর দিকে। শুভঙ্কর বাবুর এমন আচরণ করার কারণ রামরতন বাবু বুঝতে পারলেন না। ভুরু কুঁচকে রামরতন বাবু বললেন, কিরে, ভূত দেখেছিস নাকি? এমন ভাবে তাকিয়ে যে। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর শুভঙ্কর বাবু বললেন, আমার অপরাধ নেবেন না, আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এই অধমের ঘরে রাত কাটানোর জন্য আমি ধন্য। তার আগে আমি আপনাকে একবার ছুঁয়ে দেখতে পারি? এমন কথা শোনার পর রামরতন বাবুর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। তার কথার অর্থটা খুব একটা পরিষ্কারও হলো না। শুভঙ্কর বাবু বললেন, আপনি যে চারজন মাঝির বাজ পড়ে মরার কথা বললেন না, তারা 1 সপ্তাহ আগে ওই একই ঘরে বসে বাজ পড়ে মারা গিয়েছিল। রামরতন বাবু নির্বিকার হয়ে তাকিয়ে রইলেন শুভঙ্কর বাবুর দিকে। ঘরের মধ্যে তখন চলছে অদ্ভুত একটা স্তব্ধতা। কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। রামরতন বাবুর মনে পড়ল, তাকে যখন মাঝিরা প্রণাম করছিলেন তাদের হাত তখন ঠান্ডা ছিল। শুকনো গলায়
শুভঙ্কর বাবু বললেন, কাদের নৌকোতে চেপেছিলেন? ঘরে কাদেরই বা সাথে ছিলেন আপনি? কোনো কথার না উত্তর দিতে পেরে রামনাথন বাবু ভাবলসহীন হয়ে শুধু শুভঙ্কর বাবুর মুখের দিকে তাকিয়েই রইলেন। এই ছিল আজকের ঘটনা। তো এই যে ঘটনাটা আমাদের আজকে লিখে দিয়েছেন আমাদের সায়ক বোস, আমার ছোট ভাই বলতে গেলে, খুব সুন্দর ঘটনাটি লিখেছে। তো এর জন্য খুব থ্যাংক ইউ জানাই আমি সায়ক ভাইকে। মানে থ্যাংক ইউটা বলা যাবে না, থ্যাংক ইউ বলাটা ছোটো করা হবে অবশ্যই। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন, আর প্লিজ পাশে থাকা বেল আইকনটাকে আপনি চাপিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা আপনাকে পাঠালেই তাড়াতাড়ি যেন আপনার কাছে চলে আসে। আর কি হয়, প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমরা নতুন শুরু করেছি। ওকে, ধন্যবাদ, বাই।